আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 2 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: সংঘাত নেই, অখিল গগৈর সঙ্গে আলোচনা ইতিবাচক, বললেন গৌরব গগৈ। 15টি কেন্দ্র নিয়ে অনড় অখিল গগৈ। ফ্লাইওভার শিলান্যাস এ মাসেই, বললেন মন্ত্রী কৌশিক রায়। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা ব্যবসায়ীদের। সাংবিধানিক প্রক্রিয়া, নোটিশ দিলে যেতেই হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের। এনআরসি রূপায়ণের দাবিতে হাইকোর্টে যাবে নাগরিক অধিকার রক্ষা কমিটি। সংখ্যালঘু ও নাগরিক অধিকার রক্ষায় গর্জে উঠল সিআরপিসি। এবং সর্বশেষ খবরটি হল, জিরিঘাটে প্রায় 67 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস মন্ত্রী কৌশিকের। এবারে শুনুন বিস্তারিত খবর। মিত্রতা নিয়ে অখিল গগৈর ডেডলাইন পার হওয়ায় রবিবার জরুরি বৈঠক আহ্বান করেছিল রাইজোর দল। এই বৈঠকে কংগ্রেসের সঙ্গে মিত্রতা নিয়ে রাইজোর দলের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করার কথা ছিল। রাইজোর দলের এই হুমকিতে রবিবার সকালে তড়িঘড়ি কাজিরাঙ্গার অর্কিড পার্কে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। অখিলের সঙ্গে প্রায় 2 ঘন্টা জুড়ে আলোচনা হয় মিত্রতা প্রসঙ্গে। বৈঠকের পর প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, বিধায়ক অখিল গগৈর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে। আলোচনা ইতিবাচক হয়েছে, তবে কটি কেন্দ্র নিয়ে সমঝোতা হয়েছে তা মিডিয়ার সামনে বলার বিষয় নয় বলে মন্তব্য গৌরবের। তার মতে বিজেপির চেয়ে কংগ্রেস মিত্রতা নিয়ে অনেক এগিয়ে রয়েছে। বিরোধীদের মধ্যে কোনো সংঘাত নেই বলেও দাবি গৌরবের। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, বিজেপিতে প্রার্থী নিয়ে দলীয় কার্যালয়ে মারপিট শুরু হয়েছে। অগপ যেখানে প্রার্থী দেবে সেই কেন্দ্র বিজেপি দাবি করে বসছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে দলীয় মঞ্চে বারবার অপমানিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সর্বানন্দ সোনোয়ালের সরকারের কার্যকালে দুর্নীতি হয়েছে বলে দাবি করেছেন, যার কোনো উত্তর দিতে পারেননি সর্বানন্দ সোনোয়াল। ফলে সেদিক থেকে কংগ্রেস দল মিত্রতা সম্পর্কে অনেক এগিয়ে। এদিকে গৌরব গগৈর সঙ্গে আলোচনা সৌহার্দ্যপূর্ণ হয়েছে দাবি অখিলের। মিত্রতা নিয়ে আলোচনা এগিয়েছে বলেও দাবি অখিলের। গৌরব গগৈর সঙ্গে আলোচনার পর গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে অখিল গগৈ বলেন, রাইজোর দল কংগ্রেসের কাছে 20টি কেন্দ্রের একটি তালিকা দিয়েছে। তার মধ্যে রাইজোর দলের জন্য 15টি কেন্দ্র দাবি করেছেন তারা। তিনি বলেন, রাইজোর দলের তালিকা দেখে গৌরব গগৈ বলেছেন তালিকা ভালো হয়েছে, এতে তার আপত্তি করার মতো কিছু নেই। তবে সেই কেন্দ্রগুলোর ব্যাপারে তিনি দলে আলোচনা করবেন বলে গৌরব গগৈ জানিয়েছেন। তিনি বলেন, গৌরবের সঙ্গে আলোচনা অনেকটা অগ্রসর হয়েছে। আরও 4টি ধাপ এগুলে কংগ্রেসের সঙ্গে মিত্রতা চূড়ান্ত। অখিলের মন্তব্য থেকে এটা স্পষ্ট, গৌরব গগৈ 11টি কেন্দ্র রাইজোর দলকে ছাড়তে রাজি হয়েছেন। সেখানে অখিল গগৈ আরও 4টি নিয়ে টানাপোড়েনে অনড়। অখিল গগৈর এই অনড় অবস্থা নিয়ে কংগ্রেস কতটা সাড়া দেয় তা হবে লক্ষণীয়। পরবর্তী খবরটি হলো, শিলচরে ফ্লাইওভারের শিলান্যাস এ মাসেই হবে, একথা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এদিন উদারবন্দের টেনিস ক্লাবে মন্ত্রী হিসেবে 1 বছর পূর্তি উপলক্ষে কৌশিককে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই বহু চর্চিত শিলচরের ফ্লাইওভার নিয়ে তার মন্তব্য। সবার মতামতকে গুরুত্ব দিয়ে চলতি মাসেই ফ্লাইওভার নির্মাণের কাজে হাত দেওয়া হবে। এদিকে ফ্লাইওভার নির্মাণ প্রসঙ্গে তাদের অবস্থান স্পষ্ট করতে সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও দিশপুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করতে। প্রসঙ্গত, সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা চাইছেন ক্যাপিটাল থেকে প্রেমতলা হয়ে হাসপাতাল রোড অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত অংশ বাদ দিয়ে হোক ফ্লাইওভার। এ ব্যাপারে কৌশিক রায় বলেছেন, ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকপত্র দিয়েছিলেন, সে হিসেবেই তাদের সময় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে যেসব স্মারকপত্র জমা পড়ে সেগুলোর ভিত্তিতে সবাইকেই দেখা হয়। আর ফ্লাইওভারের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, সব পক্ষের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে ফ্লাইওভার হচ্ছেই এবং এ মাসেই সেটার শিলান্যাস হবে। পরবর্তী খবরটি হলো, এনআরসি রূপায়ণের দাবিতে হাইকোর্টে যাবে নাগরিক অধিকার রক্ষা কমিটি। সংখ্যালঘু ও নাগরিক অধিকার রক্ষায় গর্জে উঠল সিআরপিসি।
আসামের ধর্মীয় ও ভাষিক সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষা এবং জ্বলন্ত নাগরিক সমস্যাবলী নিরসনে রণকৌশল নির্ধারণ করল নাগরিক অধিকার রক্ষা কমিটি। গত 31 জানুয়ারি শনিবার হুজাই শহরের অশোক গেস্ট হাউসে কমিটির আসাম রাজ্য কার্যনির্বাহী সভার এক বিশেষ বর্ধিত অধিবেশনে এই জোরালো প্রতিবাদ ও প্রস্তুতির সুর শোনা যায়। এছাড়া এনআরসি বাস্তবায়নের দাবিতে সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে এবং সংবিধানের 226 ধারার অধীনে গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কমিটির সভাপতি নৃপেন্দ্র চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের নামে পরিকল্পিতভাবে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এছাড়া ভূমিহীনদের পুনর্বাসন না দিয়ে যে অমানবিক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তার বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। বক্তাদের মতে সংশোধিত নাগরিকত্ব আইনের বর্তমান শর্তগুলো নাগরিকত্ব দেওয়ার পরিবর্তে কেড়ে নেওয়ার এক দুর্বিসন্ধি। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে 1600 কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এনআরসি অবিলম্বে কার্যকর করে পরিচয়পত্র দেওয়ার দাবিও সভায় আলোচনায় উঠে আসে। সভায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘু ও প্রগতিশীল নাগরিকদের উপর চলমান অত্যাচার, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশ্ব জনমত এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করে আসামের এই নাগরিক সংগঠনটি প্রতিবেশী দেশের পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানায়। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের মুখ্য উপদেষ্টা তথা প্রবীণ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি কমল দত্ত, হুজাই জেলা সভাপতি অমর চাঁদ দেব, অজয় ভট্টাচার্য, নিয়াজ আহমেদ, শৈলেন মালাকার, প্রদীপ রঞ্জন কর, শুভ্রাংশু দেব, আইনজীবী সহদেব দাস, আইনজীবী আলী রাজা উসমানী, আইনজীবী আব্দুল হাই লস্কর, জিলি চৌধুরী এবং সংগঠনের সচিব প্রধান সাধনপুর কায়স্থ প্রমুখ। এদিকে দীর্ঘ পর্যালোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে 5টি মূল প্রস্তাব গৃহীত হয়। সেগুলো হলো এনআরসি বাস্তবায়নের দাবিতে সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে গৌহাটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হবে, নাগরিকত্ব আইনের বিতর্কিত শর্তগুলো প্রত্যাহারের দাবি জানানো হবে, ভোটার তালিকা সংশোধনের নামে সংখ্যালঘুদের উপর মানসিক ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে, সরকারি জমি থেকে উচ্ছেদ হওয়া ভূমিহীনদের সরকারি নীতি অনুযায়ী মানবিক কারণে পুনর্বাসন দিতে হবে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সংগঠনের এই বর্ধিত সভা আসামের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নাগরিক অধিকার রক্ষার লড়াইকে এক নতুন মাত্রা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছেন কমিটির সচিব প্রধান সাধনপুর কায়স্থ। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচনের দিন যতই গড়িয়ে আসছে ততই মিয়া ইস্যু নিয়ে সরব হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার যুক্তি, আসামে মিয়াদের কষ্ট দিতেই হবে, কষ্ট দিলেই তারা আসাম ছাড়তে বাধ্য হবে, না হলে আসাম থেকে তাদের তাড়ানো সহজ নয়। এখানে দই ক্রিম পেলে মিয়ারা কেন আসাম ছাড়বে মন্তব্য মুখ্যমন্ত্রীর, তাই মিয়াদের কষ্ট দিয়েই যেতে হবে। নিজের জন্মদিনেও মিয়াদের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, আসামে মিয়াদের আর আরামে থাকতে দেওয়া হবে না, আগে যা হওয়ার ছিল হয়েছে। এবার তিনি মুখ্যমন্ত্রী পদে থাকা পর্যন্ত মিয়ারা কষ্ট পেয়েই যাবে, তাদের কোনো রক্ষা নেই। মুখ্যমন্ত্রীর মতে মিয়া হচ্ছে অবৈধ বাংলাদেশি। অবৈধ বাংলাদেশি রিক্সাওয়ালাদের ভাড়া বাবদ 5 টাকার জায়গায় 4 টাকা দেওয়ার কথা তিনি ভাবনা চিন্তা করেই বলেছেন, দাবি মুখ্যমন্ত্রীর। আইন মতে কোনো অবৈধ বাংলাদেশি ভারতে রিক্সা চালানো সহ কোনো কাজই করতে পারে না, ফলে 5 টাকার স্থানে 4 টাকা ভাড়া দেওয়ার কথা বলে তিনি কি খারাপ করেছেন প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ভালো কথা বললে অনেকে খারাপ পায়, কেউ খারাপ পেলে আইনের পথ নিতে হবে বলেও মন্তব্য মুখ্যমন্ত্রীর। পরবর্তী খবরটি হলো, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট পাকিস্তানের। টি-20 বিশ্বকাপ খেলবে বলে সিলমোহর দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে পাক সরকার জানিয়ে দিয়েছে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার পর জল্পনা চলছিল পাকিস্তানও সরে দাঁড়াতে পারে,
কিন্তু বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে তাদের। তাই ধরি মাছ না ছুঁই পানি নীতি নিল পিসিবি। পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাবর আজমরা। তাই গোটা বিশ্বকাপ বয়কট না করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে শুধু ভারতের ম্যাচ বয়কট করছে মহসিন নকভির পাক বোর্ড। বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়তেই দরদ উতলে উঠছে পাকিস্তানের। আইসিসি বাংলাদেশকে ছাঁটাই করতেই প্রত্যাশিত অবস্থান নিয়েছে পাকিস্তান। পাক বোর্ডের প্রধান মহসিন নকভি জানিয়েছিলেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া অন্যায়। আগামী 15 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। 22 গজের যুদ্ধে ধারে বারে অনেকটাই পিছিয়ে সলমন আলী আগারা। সাম্প্রতিক সময়ে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে পাক বাহিনীর পারফরমেন্স খুবই খারাপ। সেই পারফরমেন্স বিশ্বকাপে আরও খারাপ হবে না, কারণ বিশ্বকাপে ভারতের ম্যাচ খেলতেই রাজি নয় তারা। তবে বিশ্বকাপে নেদারল্যান্ডস ও আমেরিকার বিরুদ্ধে খেলবে তারা, কিন্তু কোন যুক্তিতে ভারতের বিরুদ্ধে খেলবে না তার কারণ সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ। পাকিস্তান সরকার থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি, পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায়। তাহলে পুরোটার মধ্যে আলাদা করে ভারতের ভূমিকা কোথায়? ফলে পাকিস্তান বোর্ড তথা পাকিস্তান সরকারের এই পদক্ষেপ মূলত স্ট্যান্ডবাজি। কারণ বাকি দুটি দল তুলনায় সহজ প্রতিপক্ষ, সেই দুটি ম্যাচ জিতলেও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। তাছাড়া পুরো বিশ্বকাপ বয়কটের ক্ষমতা পাকিস্তানের নেই, কারণ বিশ্বকাপ বয়কট করলে আইসিসি নিষেধাজ্ঞা চাপিয়ে দিতে পারে। তাতে কার্যত একগড়ে হয়ে পড়বে পাকিস্তান ক্রিকেট। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে কোনো দেশ যাবে না, পাকিস্তানিরাও কোনো দেশে যেতে পারবে না, বাদ পড়বে এশিয়া কাপ থেকে। এনওসি না থাকায় পাকিস্তান সুপার লিগে বিদেশের কোনো প্লেয়ার খেলতে আসতে পারবে না। এই ধরনের ব্যবস্থা নিলে পাক ক্রিকেটের আর্থিক পরিস্থিতি পঙ্গু হয়ে যাবে। আইসিসির বড় টুর্নামেন্ট ছাড়া কোনো টুর্নামেন্ট খেলার অধিকারও থাকবে না পাকিস্তানের। কিন্তু যেহেতু রাজনৈতিক হস্তক্ষেপে এই ম্যাচ বয়কট করা হচ্ছে, তাই আইসিসির শাস্তির বই পাকিস্তানের জন্য থেকেই যাচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।